সংখ্যাগরিষ্ঠ। অতএব এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবার পক্ষে গৃহীত হইল। সঞ্জয় মানিকটা করলে সঞ্জয় মানিক। পরিবেশের জন্য আবার এলাকার জনগণের জন্য। কাজে আমি আমাদের পর্যটন মন্ত্রী মহোদয়ের পাশাপাশি বন দপ্তরের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব। আমি মাননীয় বিধায়কের প্রস্তাব সমর্থন করছি। এখন যে প্রথম যে আলোচনাটা আমি জানি না এটা কোন। নমস্কার সবাইকে। মাননীয় সদস্য, আমি একটি ঘোষণা দিতেছি। গতকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর 2024 তারিখে এই সভায় একটি বিষয়ে সম্মতি দিয়েছিলাম যে 6 সেপ্টেম্বর 2024 তারিখ এই বিধানসভা অধিবেশন সমাপ্তি ঘটিলে আমাদের রাজ্যের ভয়াবহ বন্যার একটি ভিডিও অথবা ডকুমেন্টারি দেখানো হবে। কিন্তু পরবর্তী সময়ে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে পার্লামেন্টে অথবা ভারতবর্ষের অন্যান্য রাজ্য বিধানসভায় এই ধরনের ভিডিও বা ডকুমেন্টারি দেখানোর কোনো নজির নেই। তাই আমি অতি দুঃখের সঙ্গে বলে দিচ্ছি যে গত 4 সেপ্টেম্বর 2024 তারিখে আমার দেওয়া ঘোষণা প্রত্যাহার করিতেছি। অর্থাৎ আগামীকাল বিধানসভা ভবনে অথবা চত্বরে কোনো রকম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন হবে না। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী সুজিত রায় ভ্রমণ করতে আমি বিধানসভায় অনুমতি ওনাকে অনুরোধ করছি যেহেতু নাই। অনেক কিছু সুযোগ দিচ্ছে, অনেক ওদিকে আসবেন সুদীপ বাবু নাই, সুদীপ বাবু নেই, তাহলে এটাকে রতন বাবু ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে। তৃতীয় রেফারেন্স নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য রঞ্জিত দাস। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সহ অনুরোধ করছি। আমার রেফারেন্সটি হলো কাজগুলো করছে, গাছ কাটার জন্য অলরেডি ইতিমধ্যে আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। তো সবই বন দপ্তরের কাছে একটা সার্ভে করা হয়েছে যে কটা গাছ কাটা হবে। আর এই ডেটাটা যদি আপনার অফিসাররা না দিয়ে থাকে মারাত্মক ভুল করেছে। নাম্বার 1। নাম্বার 2, আমি এই প্রশ্নটা এই কারণে করলাম, যখন আপনার কাছে রিকুইজিশন দেবে স্বাভাবিকভাবেই চম্পকনগর থেকে যে বড়মুড়া পাহাড়টা এটা এর মধ্যে রয়েছে কিনা। Why I say so? If that is also there, যদি এটা থাকে তাহলে ওই যে সেই বড়মুড়া সেই হাওড়া, the source of হাওড়া রিভার is in বড়মুড়া। বন ধ্বংস করবেন, আমার হাওড়া নদী শুকোবে। নাম্বার 1 কনসিকুয়েন্স কিন্তু অনেকগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। যদি বড়মুড়া পাহাড়টা আমরা রাস্তা প্রশস্ত না করি তাহলে কেন এই ধরুন এই খয়েরপুর থেকে চম্পকনগর অব্দি রাস্তা প্রশস্ত করার জন্য এতগুলো হাজার হাজার গাছগুলো আমরা কাটা হচ্ছে, বহুগুলো গাছ। তাহলে ঠিক আছে, পুরোটা হতে গেলে আমার বড় হাওড়া নদীর বিসর্জন দিতে হবে। আমার সোর্স ড্রিঙ্কিং ওয়াটার আরবান এরিয়াতে বিশাল বড় সোর্স নষ্ট হয়ে যাবে। তো ইউ হ্যাভ টু সেভ বড়মুড়া। তো ফর বড়মুড়া আই ডোন্ট থিঙ্ক, বোধ হয় মাই ইনটিউশন সেজ বড়মুড়াটাকে বোধ হয় আর ডিস্টার্ব না করে এই চম্পকনগরতে গাছ কাটা হচ্ছে। ওয়াই?
is concerned, 11,460টা গাছ কাটা হয়েছে সারা রাজ্য জুড়ে। এর আগে এই 3 বছরে শুধু মানে 2022 থেকে মানে 2.5 বছরে, প্রায় 3 বছরে এতগুলো গাছ কাটা হয়েছে। It is not a matter of joke, and you will be astonished to learn that Agartala stands to be one of the most polluted city in spite of not having any industry, factories, etc. আমরা তালিকায় খুব শীর্ষে রয়েছে so far as air pollution is concerned. So it's a matter of great concern. শেষ করে দিচ্ছি। আমার রিকোয়েস্ট হবে মাননীয় মন্ত্রীর কাছে, you have taken up from the ruins, I don't blame you, but we expect many things from you. We expect many things from you. Save the environment. আমি হলে কিন্তু ওই জায়গায় আমি ফাইট করতাম সরকারের সাথে, যেন I will not allow. Okay. I would not allow the felling of trees in this devastating nature. এরকম ভাবে হতে দিতাম। I expect something from you. Save the nature, save the world. Not the issue of the government of the river salons. We, 40 lakhs people of this state, we want that our only operating airport should be declared as the international airport. Now my second supplementary is that, sir, on the third question, that why? Now with regard to the Koilashwar and Kamalpur, why Civil Aviation Ministry also not coming forward? I know while I was MP and as Minister also here, in several occasions we have that is put up this thing there. And the then Civil Aviation Minister also assured us that one Udan scheme is being launched. If any party, any stakeholder, they come forward, then we in the government, the Civil Aviation Ministry, whatever our stake, generously we shall extend it. Here, why Koilashwar? Technical matter will remain there. But number one is that under the Udan scheme, that there should be some other player, private player. So I need to request the Honorable Minister, the government also, that Government of India should not see or compare us like the other states. Definitely, there are many private companies, they will be very much interested to, that is, to accept this offer. They are in the busy roads. Why they will come to Northeast, in Tripura? So that's why Government of India should have repute, and for the Northeast, not only Tripura, that scheme should be revised unless it will not be fruitful. Then, regarding why none of us are raising, because Koilashwar is not being profitable. Why? How can why? A large chunk of land is lying abandoned for decades long. That during the previous government period also from this house, for several occasions we have adopted resolution that should be handed over to the state government, and that abandoned airport may be transformed as a sports complex or cultural complex or market complex. It will provide great job for the unemployed youth. Whether Government of Tripura will consider this proposal once again and request the Government of India to hand over it to the state government, that you can optimally utilize this property. Honorable Speaker, sir. Really lucky to answer your question, and the question number is also 111. The question is, how many trees have been officially felled for widening of national highways in the state of Tripura,
with effect from 1/1/2022 till date? Answer. Due to widening of national highways in the state of Tripura, till date, total of 11,460 numbers of trees have been officially felled. Number 2 question, whether the permission have been obtained from National Green Tribunal. The answer is yes. Based on the order of National Green Tribunal, a guideline has been framed by the Ministry of Environment, Forest and Climate Change, Forest Conservation Division, New Delhi, sometime in the month of August 2015 for diversion of forest land for non-forest purpose under the Forest Conservation Act 1980. Simplified procedure for grant of permission for felling of trees standing on forest land to be diverted for execution of linear projects. The state of Tripura is following the same guidelines. Question number 3 নম্বরে উনি জিজ্ঞেস করতে চেয়েছেন যদি এই ধরনের কোনো অর্ডার থেকে থাকে একটা কপি যেন এটা অ্যাটাচ করা হয়, and in the answer a copy of the above guideline has been enclosed in Annex 1. Yes. মাননীয় মন্ত্রী জানাবেন কি 1 জানুয়ারি 2022 থেকে যে কত সংখ্যায় গাছ কাটা হবে যদি দিয়ে না থাকে এটা ভালো হয় না। I tell you, আমি আসলে জানতাম না যে আপনি এই ধরনের সাপ্লিমেন্টারি জিজ্ঞেস করবেন, বিকজ your question is only 3 এবং টোটো যেটা হয়েছে আমি দিয়েছি, আমি অনুমান করতে পারিনি, বাট আই থিঙ্ক নেক্সট টাইম অন ইফ ইউ আস্ক কোয়েশ্চেন সাপ্লিমেন্টারি গুলো আমি পুনঃ একটু জেনে নেব, সো দ্যাট ইট উইল বি বেটার ফর মি টু আনসার। আমার দপ্তরের কাছে থাকবে না এমন কিছু নেই। সেকেন্ডলি আই এম ট্রাইং টু টেল যে আপনি নিশ্চয়ই শুনেছেন 5 তারিখ জুলাই সারা রাজ্যে আমরা এই যে ট্রি ফেলিং হচ্ছে এটাকে কিভাবে পরিপূর্ণ করা যায় তার লক্ষ্য নিয়ে কিন্তু আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছি। এবং ফর ইউর ইনফরমেশন, ইন দি হোল অফ দি ইয়ার 76 lakhs নার্সারিতে, সেন্ট্রাল নার্সারিতে যাই আছে প্ল্যান্ট সারা রাজ্যে in the next 1 or 2 months আমি লক্ষ 76 lakhs plantations are there. Honorable Speaker also requested me for Green Dharmanagar Korben uni, and I have given. Honorable Member Sri Ratan Chakraborty requested for 15,000 plants. I have given. BSF paramilitary forces, I encourage free of cost. Please, okay. So this is all steps we have taken, but next time we'll talk over phone and I try to know the supplementary from you. Toto, everything will be given. Thank you. Fine. এটার মধ্যে 30% থাকতে হবে মহিলা। আমরা প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও সেটা তো আপনি বোঝেন কি হচ্ছে। আমার বক্তব্য এখানে মিনিমাম ওয়েজেস এটা আমি আজকে বের করেছি ইন্টারনেট থেকে। দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট গাইডেন্স অ্যাক্ট 2005 এটা রুলস বের করেছে। এখন স্টেটে বসে ইট ইজ ইউর এখানে লেখা আছে স্পেসিফিক্যালি স্টেট উইল ডিসাইড। আদারওয়াইজ আপনি দেখুন নর্থ ইস্টেও যেমন আমার আসামে আছে 229টা সেপারেট কোশ্চেন আনলে সেপারেট কোশ্চেন স্যার আরে এটা এই দিন আমি মন্ত্রী মহোদয়কে বলছিলাম সেপারেট কোশ্চেন আনেন। এটা ফর ফাইন ইনফরমেশন, এটা আসলে ইউ আর ভায়োলেটিং ইউর রুল। কালকে রতন বাবু একটা সিনিয়র এবং উনি অ্যাসোসিয়েট এবং খুব জ্ঞান গভীর লোক, উনিও বলেছেন আপনিও বলেছেন যে 2 দিন বাড়াবো না, আপনারা একটু বেশি সময় নেবেন, যার জন্যই তো আজকে আধা ঘন্টা বাড়ালেন।
Sir, you are violating your rule. ভাই রোল না তো সন্দীপবাবু বলে যেন অধিক সংখ্যক প্রশ্ন করতে না না পারেন। একটা ডিটেল আলাপ হবে না, আলোচনা হবে না। আমি বলতে রেগার কাজ আগে ছিল 100 মিনিমাম 100 ডেজ, এখন 50 দিন হয় না। স্যার একটু মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, কোনো এয়ার সার্ভিস কেন্দ্রীয় সরকার দ্বারা কন্ট্রোল না, দে আর কন্ট্রোল। ফ্লাইট কি ফেয়ার কি হবে সেটা কেন্দ্রীয় সরকার ডিক্টেট করতে পারে না। আমরা চিঠি লিখতে পারবো। উই আর অলসো কনসার্ন অ্যাবাউট দ্য সাডেন প্রাইস হাইক অফ এয়ার ফেয়ার, আমরাও এটা নিয়ে কনসার্ন, আমাদেরকেও সেটা দিতে হবে। কিন্তু যা সিস্টেম ভারতবর্ষের সিভিল এভিয়েশনের আন্ডারে আমি সেটা খুঁজ নিয়েছি, সেদিন ইন্ডিগো বলুন, যে কোনো প্রাইভেট সংস্থা বলুন, সবগুলো ডিকন্ট্রোল। কেন্দ্রীয় সরকার সেটা ডিক্টেট করতে পারবে না যে কাকে কত টাকা কি সিলিং হবে। স্টিল আমি এটাও নোট নিলাম, চিঠি আমরা লিখেছি এয়ারফেয়ার নিয়ে সিভিল এভিয়েশন মিনিস্ট্রিকে। It can always be controlled by the government of India so far as ceiling is concerned. Government of India can put a ceiling by इससे ज़्यादा तो भाव नहीं बढ़ा सकते. They can always urge upon the private players. Now, I have just जो मर्जी पैसा ले I have just started whatever I have taken the stock from my sources. But however, you have just raised this question. I will just again write to the appropriate authority. But I have already written. I can show you the copy. Right now, I can show you the copy. I have written directly from the Civil Aviation বক্তব্য দেবে আমার মনে হয় স্যার from the floor of the house a motion আমাদের অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাওয়া দরকার, যাতে করে এটার একটা সিলিং জন্য ব্যবস্থা করা। দিস ইজ মাই প্রপোজাল। এখান থেকে অ্যাসেম্বলি সেক্রেটারি থেকে Then already taken up, honorable member, it is already taken up with the central government. Reply is still awaited, and I don't know what will be the outcome of this letter. But still, since you have just initiated this move, proposal, we'll definitely look into that. Right now, I will. মাননীয় সদস্য আপনি বলছেন আমি ওনাকে কনসার্ন করি তো করি, তিনি জানেন না কেন? স্যার, আমরা সবাই কোনো একটা দল থেকে নির্বাচিত হয়ে আসি এবং দল থেকেই ওদিকেও বসছি, এদিকেও বসছি। আপনিও দল থেকে এসছেন, এখানে বসেন। এই পথ যাওয়ার পর বা থাকলেও দল তো থাকবে, কিন্তু ওই চেয়ারটা নিরপেক্ষ। এখানে আপনার কাছে আমরা ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ সবাই সমান। আপনি কথাটা বললেন, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল। দিস উইল আন্ডারমাইন ইউর চেয়ার। স্যার আমার কথা শেষ করতে দিন স্যার। আমি বলবো এটা মানুষ থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য, এক্সপান্স বলবো না, লিড করার জন্য, এটা না যায়। দ্যাট উইল আন্ডারমাইন ইউর চেয়ার আমরা শেষ ফর দ্য অনার অফ দিস হাউস। আপনার শেষ হয়েছে, উত্তর চাইতো আপনার। আমি কি বলেছি, আমি ওর সাথে কনসাল্ট করি। কনসাল্টকে আগে করি না পরে করি না, রাত্রে করি না দিনে করি, যে কোনো সময় করতে পারি। আর কনসাল্ট করা যায় না, কনসাল্ট করা যায় না। এইটা ঘটনা ঘটার পরে তো আজকে শেষ, শেষ এজেন্ডা শেষ। দেখুন, এই যে আপনি বলছেন কনসাল্টে যে কত উপকার হয়, আপনারা জানেন আজকে যে হাউস বানানো, আমি বলছি যে এরকম প্রশ্ন উঠতে পারে, ট্রেজারি বলতে পারে, অপোজিশন বলতে পারে। এরা যদি এগ্রি করে আমরা প্রভিশন পাই ডিসকাস করছে যে কি রং আমি জানি। এক, আপনার রেকর্ড দেখুন, ত্রিপুরা রাজ্যের শুরু থেকে বিধানসভা অধিবেশন যত্ন হয়েছে, একটা সেশনে 4টা শর্ট নিউজ, কোন সেশনে সো ডেমোক্রেসি। আচ্ছা বল, তাকে দাঁড়িয়ে বলুন আমাকে। এবং আমার তো মনে হয় এই যে কোশ্চেন, ইভেন ফ্রম দি ভেরি বিগিনিং আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া, ডিসকাস whether it is better or not in this thing. আমি কেন বলছি, আমি বলছি যে অ্যালাউ তো করেন আপনারা, কোনো যে পাবলিক ইন্টারেস্ট দেখে কোনো দল আমরা ভাগ করে দিই, এমনি যে বলছেন ডাকেন, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়ে
হোয়াটসঅ্যাপ দিয়েছি, সুদীপ বাবুকে হোয়াটসঅ্যাপ দিয়েছি, কল্যাণী রায় হোয়াটসঅ্যাপ দিয়েছি, একটা রিলেশন মেনটেন করার জন্য, যাতে আইনসিও পায়, তীব্রামতাও পায় এবং ট্রেজারি ব্যালেন্স। আমাদের সংখ্যা কত নিয়মিত এই সংখ্যা দেখলে তো আপনাদের আসতেই পারেন না। বলছি তিনটা করুন, জিজ্ঞাসা করুন, এগুলি তো ডিসকাশন অত্যন্ত প্রয়োজন। কে করে না, তোমার পার্লামেন্টে কি রেকর্ড নেই, এসব দিয়ে চলে না। এটা এই হাউসটা দেখুন আপনি কিভাবে সুন্দর করে আমরা মাননীয় পরিষদীয় মন্ত্রী বিষয়টা প্রত্যেকে আসছে, আপনি বলে দিচ্ছেন দিস ইজ নট না বলে দিচ্ছেন না, না আপনি বলছেন ওনাকে আপনার বিষয়টা পাবলিক ইন্টারেস্টের বিষয় না। ইয়েস, হাউ ইউ হ্যাভ কাম টু এটা জানলাম কিভাবে। শুনুন বিশ্বাস করি না প্লিজ আপনি দিন না, এটা যখন সেকেন্ড লাগবে এগুলো এসছে আপনার সেকেন্ড লাগবে পাবলিক বেশি নেই। আপনি বলছেন, আপনি কি করে জানেন? উনি বলছেন আপনার সাথে কনসাল্ট না পরে হয়েছে কোনগুলো এলাও করেছে, কি হলো কোনগুলো এলাও করেছে, তুমি তো আমার কথা এলাও করবে, আমি তো আমার কথা এলাও করবে না, এলাও করবে পাবলিক ইন্টারেস্ট দেখে। আপনি ওনাদের ডেকে দেখিয়ে দিন গোপাল বাবু কি এনেছে। আর কি মুশকিল কনসাল্ট করলে অপরাধ কোথায়? কনসাল্ট করলে এটা খাটা মানে হলো হাউসকে প্লিজ তো বলো মাননীয় স্পিকারের চেয়ারকে খাটো করা। খাটো হয় না, উচিত না। এটা আপনার দৃষ্টিতে কনসাল্ট করলে অপরাধ কোথায়? এটা তো গণতান্ত্রিক সিস্টেম। আজকে আপনি ফোন করলেন, না আজকে আজকে একটা ওয়ার্ড এবং স্পিকারের ক্ষমতা বলে আজকে আধা ঘন্টা বাড়িয়েছে, ওনাকে কোনো মতে খাটো করা যায় না। আরে আপনি আজকে ফোন করলেন, একটু আগে সুদীপ বাবুকে অ্যাকসেপ্ট করলো, বলুন 3-4 মিনিট পরে সব অ্যাকসেপ্ট করেছি। আপনি ফোন করলেন, একটা ওয়ার্ড ভুল হয়েছে সেন্টেন্সের মধ্যে, ইমিডিয়েট চেঞ্জ করুন, এটা করে দেন না পেলেন। এক সেকেন্ড, এটা তো গণতান্ত্রিক সিস্টেমে আলোচনা করে যদি কিছু করা যায়, ডিফারেন্স কি? আপনারা তো ডিক্টেটর না, তো ডিক্টেটর না, যেটা কোয়েশ্চেন দিতে ফাইনাল এরকম না। উই আর নট ডিক্টেটর, উই আর ডেমোক্রেটিক। আচ্ছা একটা যেদিন বাবু মাননীয় বিরোধী দল নেতা আমাদের একটা বেজেছে মাননীয় সদস্যরা সরকার দৃষ্টি আকর্ষণ একটা আলোচনা করবো, আলোচনা হবে কি? হ্যাঁ তারপরে একজন করে দিন, কোনটা শেষ করবো? এই যে নোটিশ দৃষ্টি আকর্ষণে যার ওই যে একটা আলোচনা করবেন কি এখন বিষয়বস্তু শান্তদের নোটিশে বিষয়বস্তু লাঞ্চের পরে ওকে না তোমার না সরি বলবো চেয়ারের মধ্যে কি করবো? আপনার নলেজই দিচ্ছি, হাউসের নলেজই দিচ্ছি। টু অ্যাক্ট, প্রত্যেকটি জিনিসের এমআরপি আছে। বেয়ারিং আমাদের হাওয়াই জাহাজের টিকিট ছাড়া প্রত্যেকটি জিনিসের ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এখন ট্রাভেল করতে গেলে 40 মিনিটের এয়ার জার্নি কলকাতা 9,000, 10,000, 12,000 এরকমও দাম চলে। কোনো আপার লিমিট, সিলিং লিমিট নেই। আবার এখন পুজোর মরশুম আসছে, স্বাভাবিক আরও রেটটা হাইক হবে। পুজোর জন্য তারা থেকে বাড়ি ফেরা, তখন বুঝে এরা রেট হাই করে দেয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, ত্রিপুরা অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থান ত্রিপুরার কথা মাথায় রেখে প্লিজ পিক আপ দ্য ম্যাটার উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যাতে করে এই সমস্ত জায়গাতে একটা সিলিং লেভেল, যে এর বেশি তুমি টিকিটের দাম বাড়াতে পারবে না। দিস ইজ অনলি প্লেস যেখানে কোনো সিলিং নেই। যে যার মতো প্রাইভেট কোম্পানিগুলো হাওয়াই জাহাজ যাদের রয়েছে সেগুলো এখন নিয়ে যাচ্ছে। আর যখন টু টেক আপ দ্য ম্যাটার উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, দ্য সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, যেহেতু ত্রিপুরার অর্থনৈতিক ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে প্রচুর মুমূর্ষু রোগী যেতে হচ্ছে, আর্জেন্ট কাজ যেতে হচ্ছে মানে আগরতলা থেকে, এই যে এয়ার ফেয়ারটা যেন একটা আপার লিমিট সিলিং করে দেওয়ার জন্য আপনি একটা আমাদের এখান থেকে একটা প্রস্তাব যেন যায়, এটা ব্যবস্থা আপনি গ্রহণ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য, যেটা নবতরা এবং শিখকে সেখানে একসাথে পূজাও করা হয় এবং সেখানে হিন্দু, মুসলমান, চাকমা, বুদ্ধিস্ট সমস্ত ধরনের মানুষ সেখানে বসবাস করে।
এবং আমাদের দপ্তর, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে চাই যে ইউনিটি ডাইভার্সিটি যে ব্যাপারগুলো সেগুলো যেন ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং সামনের দিকে এগিয়ে যায়। এবং সে কথা মাথায় রেখে আমরা সেখানে খুব শীঘ্রই, কারণ রাজ্য সরকারের পর্যটন দপ্তরের নিজস্ব কোনো বেশি ফান্ড নেই যে আমরা ডেভেলপমেন্ট করে দেবো। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম বা বিভিন্ন এজেন্সি থেকে লোন নিয়ে আমাদের সেটা করতে হয়। স্বাভাবিকভাবেই এই যে আমাদের প্রকল্প বা যেটা আমাদের কনসিডারেশনের মধ্যে রয়েছে সেটা কিভাবে অ্যাকোমোডেট করা যাবে স্কিমের মধ্যে সেটাকে করে এবং বন দপ্তরের সঙ্গে কথা বলে, কারণ আমাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো বন দপ্তরের সঙ্গে জয়েন্টলি করা এবং পরবর্তী সময় হ্যান্ড ওভার করা হচ্ছে। তো সেভাবেই আমরা কথা বলে জয়েন্টলি আমরা অ্যাপ্রোচ করব বন দপ্তরকে এবং জয়েন্টলি আমরা আগামী দিনে সেখানে একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র খোলা যায় কীভাবে সেই বিষয়ে দৃষ্টি দেব। আর একটা সাপ্লিমেন্টারি স্যার প্লিজ। Several governments, they are being persuaded. And of course, responding to that, the MBB airport now in this present shape has been constructed. We thank the government for that. Now, sir, in the last occasion, before the last Assembly election 2023, this is not a question of mine, it is a question of the people of the state. That from a certain political party, a jumbo signboard has been put up there on the way to the airport. That we thank to the Honorable Prime Minister of India for declaring MBB airport, upgrading MBB airport as the international airport. Sir, everyone we have seen this, we have witnessed this. Now the statement is coming that no, it is under consideration. So I think something it is confusing to us, the people of the state, why this is happening. Number two, there last year also, that Honorable Minister twice he addressed the press that on certain days the international flight shall be operating from Chittagong to Agartala, or I think via connected to Guwahati or something like that. So if not it is declared as the international airport, then how that schedule has been finalized? How Minister has announced? So its first step, I'll actually clarify it, not for the House, for the people of the state. Honorable Minister, please let us clarify this position. I have already clarified, but still, since the Honorable Leader of the Opposition wants to প্রশ্নোত্তর লিখার জন্য একটা সময় বাধা থাকে, কিন্তু যে কোনো স্পিকার এনি টাইম একটা অ্যাক্সিডেন্সিতে করতেই পারে। আর এই ক্ষেত্রেতে যেহেতু অন্য বিজনেস নেই, এবং আমি দেখি যখন আমরা ডিজার্ভেন্সে ছিলাম তখন একটা অভিজ্ঞতা হয়েছে, কিছু ডিপার্টমেন্ট কখনোই তারা বলতে পারে না, মিনিস্টাররাও চান রিপ্লাই দিতে। That will also pave way for them to present their departments. এই জায়গাতে আধা ঘন্টা এক্সটেন্ড করলে পরে খুব ভালোই হবে, আমি আশা করি, আমার সম্মতি আছে। ঠিক আছে, এছাড়াও আমি পরিষদের মন্ত্রী, আপনি বলুন। এখানে স্যার I want to move a motion expressing our thanks and gratitude to all the teachers across, be it the government teacher, be it the private teacher, former teacher, including a teacher like Mr. Gopal Rai. Our gratitude, our thanks. আমরা সকলকে আমরা নমন করে আজকে দিনে এই এবং উপসর্গবাবু আছে আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, সকল শিক্ষকদের প্রতি এই হাউস আজকে একটা মোশনে মুভ করছি, এটা আনন্দাসলি অ্যাকসেপ্ট হবে বলে আমার ধারণা। সকলকে আমরা গ্র্যাটিটিউড, আমরা অন্তর থেকে তাদেরকে নমন করছি, প্রণাম জানাচ্ছি এবং বিশ্বাস করি আগামী দিন তাদের সুচিন্তিত গাইডেন্সে আমাদের দেশ আরও অনেক অনেক দূর এগিয়ে যাবে উইথ এ নিউ
কারণে আমাদের অ্যাক্রস দ্য স্টেট সরকারি বেসরকারি ফরমার যারাই জীবিত সকলকে আমাদের এই বিষয়টা যারা প্রসিজন কন্ডাক্ট বিজনেস তারা করেছেন এবং সর্বোপরি আপনি হচ্ছেন এবং আজকে যেহেতু বিজনেস খুব একটা নেই, দেখলাম যে বিজনেস খুব একটা নেই, আমি বিরোধ হাউস এবং তথা পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্টার বিরোধ অপোজিশন আপনার মাধ্যমে দুজনের ডিস্ট্রাকশন এবং সকল সম্পর্কীয়দের ডিস্ট্রাকশন করে বলছি, আজকে কোয়েশ্চেন আমরা দয়া করে আরো আধা ঘন্টা বাড়িয়ে দিন, যাতে করে সকলে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে যাতে সকলে এই সুযোগটা গ্রহণ করতে পারে। এটা উইথ ফোল্ডেড হ্যান্ডস আমি অনুরোধ করব বিরোধ দ্য হাউস তথা পার্লামেন্টারি মিনিস্টার, প্লিজ এক্সটেন্ড দ্য কোয়েশ্চেন আওয়ার বাই হাফ এন আওয়ার ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য মেম্বার্স অ্যান্ড ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ দ্য স্টেট। যেহেতু আমরা একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় আছি, সঠিক যে আমাদের 1989 পর্যন্ত এই কৈলাসহর এয়ারপোর্ট অপারেশনাল ছিল, তারপর যে কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়। আগের সরকার বর্তমান সরকার আমাদের আসার পর 18 সালে দিল্লির সঙ্গে লেখালেখি হয়েছে, কথা হয়েছে, এবং আমিও ইন্টারেস্টেড হয়ে ডিএম এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আমাদের এখানে আগরতলার ডাইরেক্টর মাননীয় বিধায়ক বিজিত বাবু, ডিএম অনুপটি, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, সবাই মিলে আমরা ভিজিট করেছি এবং পরবর্তী সময়ে কমিউনিকেট করে দিল্লির সাথে যেটা আমরা পেয়েছি এবং আমাদের রিকোয়েস্টে দিল্লি থেকে একটা প্রতিনিধি দল এসে সেখানে সাইট ভিজিটে গেছে। সাউথ এবং নর্থ যে ল্যান্ড একুইজিশনের যে ব্যাপারটা আপনি বলছেন, সাউথ এবং নর্থ, দক্ষিণ দিকে হচ্ছে নদী এবং সেখানে 111টা পরিবার সেখানে বসবাস করছে, তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তার জন্য প্রায় 50 কোটি টাকার উপর দরকার। আর উত্তর দিকে হচ্ছে রাস্তা, আরো ঘনবসতি রয়েছে, 350 কোটি টাকা সেখানে দরকার ল্যান্ড একুইজিশন করতে গেলে। তো স্বাভাবিকভাবেই ডিসিশন আমাদের কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত কোনো গাইডলাইন আমাদের কাছে আসেনি, কিন্তু বর্তমানে যে ডেভেলপমেন্ট সেটাতে ফ্লাইট কানেক্টিভিটি চালু হবে কিনা সার্ভে হয়েছে, তাতে আমাদের সরকার আসার পর দিল্লিতে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিভিল এভিয়েশন দপ্তরের সেক্রেটারি যে কথা হয়েছে, সেখানে দেখা গেছে যে 72 সিটারের যে আমাদের এটিআরগুলো রয়েছে সেগুলো চালনা করা সেখানে সম্ভব নয়, এবং ইট ওয়াজ এগ্রিড আপন সাবসিকুয়েন্টলি যে 20 সিটারের ছোট বিমান সেখানে চালানো যেতে পারে, এবং অন দ্যাট বেসিস তারা সেখান থেকে সার্ভে করার জন্য আমাদের একটা টিমও পাঠিয়েছে। টিম গিয়ে রিপোর্ট দিয়েছে এবং পজিটিভ রিপোর্ট সেখানে প্রদান করেছে। এবং পরবর্তী সময়ে আমি একটা চিঠি পরিবহন দপ্তরে আসার পর দিদেন সিভিল এভিয়েশন মিনিস্টারকে পাঠিয়েছিলাম যাতে এটাকে এক্সপার্টেড করা হয়। ইন রিপ্লাই টু দ্যাট দিদেন সিভিল এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আমাকে যেটা লিখেছে একটু শুনবেন। A multidisciplinary team of Airports Authority of India conducted a site visit to the airport on 4/9/2023. The visit has revealed the following key findings. Number one, the existing runway having an orientation of 03/21 requires resurfacing due to grass and silt accumulation with a deteriorating top wearing course. The taxiway 15 to 12 cm, 12 meter also needs refurbishment. যেটা গুরুত্বপূর্ণ কথা আমি লিখেছি যে tall trees in the approach tunnel of the both runway 3 and 21 along with an embankment on the river near runway 3 require an obstacle limitation surfaces OLS survey for further assessment. Airport Authority of India is preparing a detailed report and the subsequent course of action would be determined on the basis of the findings of the OLS survey. OLS survey মানে obstacle limitation surface, গাছ যে রয়েছে উনি বলেছেন, নদী রয়েছে, তো একটা ফ্লাইট যখন টেক অফ করবে তার যে প্রোটেকশন দরকার ল্যান্ডিং এবং টেক অফের জন্য সেটা একটা সার্ভে করতে হয়, OLS সার্ভে যেটা আমরা বলি। তো সেই OLS সার্ভে এখন কন্ডাক্ট করবে, তার জন্য ডিপিআর তৈরি হচ্ছে। এবং নতুন যিনি সিভিল এভিয়েশন মিনিস্টার দায়িত্ব নিয়েছেন মিস্টার নাইডু,
ওনাকে আমি চিঠি দিয়েছি, উনি চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। তো আমরাও আশাবাদী যে বড় না হলেও 20 সিটারের যে বিমান সেখানে আমরা চালনা করতে পারব। এবং আপনি জানলেন যে প্রায় 2,48,00,000 টাকা খরচ করে সেখানে যে এটিসি বিল্ডিং, আমাদের টাওয়ার, সেগুলোকে আমরা রিনোভেশন করেছি টু মেক ইট অপারেশনাল, এবং সে টাকা কিন্তু সিভিল এভিয়েশন থেকে প্রদান করা হয়েছে আমাদের রাজ্য সরকারের রিকোয়েস্টে। তো এটা একটা পজিটিভ দিকে রয়েছে, এবং এই সার্ভেটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমাদের তরফ থেকে কোনো ক্লিয়ারেন্স দেওয়া সম্ভব না, কারণ সম্পূর্ণটা বিষয় কেন্দ্রীয় সরকারের অধীন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মাননীয় মন্ত্রী মহোদয়, এই যে আপনি বলছেন যে বিকল্প 242, এটা আপনার অনেক আগের রেকর্ড দেখাচ্ছে। নাম্বার 2, যেটা কৃষি শ্রমিক বলছে, এটা কিন্তু আমাদের সিজনাল ওয়ার্কার আছে, আমরা অনেক বেশি বাড়িয়েছি। আমার মনে হয় প্রেজেন্ট আমি এখনই বলতে পারছি না, এটা বলতে আমরা 350 পর্যন্ত করেছি, বহু বৃদ্ধি করেছি। সিজনাল ওয়ার্কার সবসময় না, তারা একটা টাইম পর্যন্ত কাজ করে 20 দিন 22 দিন, আমরা মিনিমাম ওয়েজের বাড়িয়েছি। রাগার ক্ষেত্রে একরকম, ওইটা আর এক রকম 242। আর ডিটেলস যেটা বলেছেন রতনবাবু, রেগাটাও তো রেগুলার এমপ্লয়ি, এটাও তো সিজনাল, বছরে 100 দিন। আর এটা আইনের মধ্যে চলতো, একটার মাধ্যমে। না না, একটার মধ্যে একটা আমি নিয়েছি। ঠিক আছে, তো আমার বক্তব্য তাহলে সব রাজ্যে একরকম না কেন? আরে রতনবাবু, সব রাজ্যে একরকম না কেন? এটা বুঝতে চেষ্টা করো। বুঝতে চেষ্টা করছি। আপনারা ক্ষমতা আসার আগে তো 340 বলেছিলেন, ওটা বলুন না দয়া করে। ঠিক আছে, এটা আপনার প্রশ্ন। 6 বছর আগে বলেছি। ওকে, ঠিক আছে, বলো। এটা আপনার প্রস্তাব আপনি রেখেছেন, অপোজিশন লিডারও বলেছেন, মিনিস্টাররা শুনেছে, কনসার্নিং মিনিস্টার শুনেছে, শোনার পরে এগুলো এখানে রেডিমেড এখনই বাড়িয়ে দিলাম। এটা পারবে? যেটা বলেছে জিতেন বাবু, এটা এবং বিবেচনা করবেন কিনা? আহা, যে কোনো বেনিফিশিয়ারিজকে বিবেচনার মধ্যে থাকবে, সবসময়। যে শিল্প কারখানা তৈরি করার জন্য সদর তুলাকুলায় দেওয়া জায়গায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। উত্তর: রাজ্য সরকার সদর তুলাকুলায় কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে ফ্ল্যাট বাড়ি তৈরি করার অনুমতি দেয়নি। তবে ত্রিপুরা শিল্প নিগম শিল্প বৃদ্ধির জন্য সদর মহকুমাস্থিত তুলাকোনা শিল্প তালুকে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভারত সরকারের প্রকল্পের রূপরেখা অনুসারে মেগা ফুড পার্ক স্থাপনের জন্য 2 দফায় সর্বমোট 61.71 একর জমি দিয়েছিল। পরবর্তীতে শর্ত সাপেক্ষে কাজ ও পূর্বে নিগমের অনুমতি নেওয়া সাপেক্ষে 11.71 একর জমি শিল্প বাণিজ্য আবাসিক রূপে সাবলিজ দেওয়ার জন্য নো অবজেকশন দেওয়া হয়, কিন্তু সেই নো অবজেকশন মূল প্রকল্প চুক্তির অন্তর্গত না হওয়ায় পরবর্তীতে উক্ত নো অবজেকশন বাতিল করা হয়। আসলে আমাদের রাজ্যে একটা কোয়েশ্চন হলো, বর্তমান সরকার এই হিসাবে অর্গানাইজ সেক্টরে যারা কাজ করে তাদের ন্যূনতম মজুরি কত, এটা আসলে এটার উত্তরটা যদি আমি দিতে চাই তো এটা 11টা পেজে, কারণ আমাদের তালিকাভুক্ত 20টা ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে অতালিকাভুক্ত 5টা, তো সবগুলোরই হাই স্কিল, স্কিল, সেমি স্কিল, আনস্কিল, অর্থাৎ 4টা ক্যাটাগরি করে 100টা ক্যাটাগরি থেকে আমাকে উত্তর দিতে হবে। 100টা ক্যাটাগরিতে যাদের ন্যূনতম মজুরি সেটা নির্ধারণ রয়েছে। তো 100টা ক্যাটাগরিতে বলতে গেলে 11টা পেজ, আমাকে প্রায় আধা ঘন্টা বলতে হবে। এখন আপনারা যদি বলেন তাহলে আমি লে করে দিতে আমি দিয়ে দিতে পারি। দেখুন, মিনিমাম বেসিস আমি বলি, একটাই বলছি আপনাকে, যেমন ধরুন সাফাই কর্মচারী, সাফাই কর্মচারীকে 313 টাকা বর্তমানে দেওয়া হয়। যেমন যান্ত্রিক কারখানা, সেখানে আমাকে বলতে হবে হাই স্কিল যারা রয়েছে তাদেরকে 20,266 টাকা দেওয়া হয়। না না, আমি মিনিমামটা বলছি, মিনিমামটা সবগুলোতে দেখুন, স্কিল, আনস্কিল, সেমি স্কিল এই ক্যাটাগরিতে করতে হবে না।
একদম যারা যেমন আনস্কিল অদক্ষ যারা তারা 8,156 টাকা পাবে, কিন্তু এই ক্যাটাগরিতেই যারা কাজ করে, যারা সেমি স্কিল আছে তারা পাবে 8,801 টাকা, যারা স্কিল আছে তারা পাবে 9,713 টাকা, যারা হাই স্কিল আছে 20,266 টাকা। এরকম প্রত্যেকটা বিভাগে চারটা করে ক্যাটাগরি রয়েছে। এর জন্য আমি বলছি 100টা ক্যাটাগরিতে আমাকে বলতে হবে। এখন যদি বলুন 100টা ক্যাটাগরিতে বলতে চাই তো 11টা পেজ এভাবে বলতে হবে, আর নতুবা বলেন যে লে করতে আমি করে আপনি স্কিল এবং আনস্কিলটা দুইটি বললাম তো, স্কিল আনস্কিল সবগুলো ক্যাটাগরি আলাদা না। হোটেলে স্কিল কর্মচারী যারা হবে তার আলাদা বেতন হবে, এখন গাড়ির গেড়িতে যে কাজ করবে তার বেতন আলাদা হবে, রাজমিস্ত্রিতে স্কিল যে হবে তার বেতন আলাদা হবে। এরকম 25টা বিভাগে 4টা ক্যাটাগরি করে আছে। আর ন্যূনতম কত? ন্যূনতম ডেইলি ওয়েজেস, এটাই তো বলছি, ন্যূনতম যেমন পেট্রোল পাম্পে ন্যূনতম হবে 7,314 টাকা, আর যারা স্কিল হবে তাদের বেতন হবে 8,163 টাকা, সেমি স্কিল হলে 7,738 টাকা। রাস্তা নির্মাণ শ্রমিক অর্থাৎ পিডব্লিউডি বা ডিডব্লিউএস রাস্তায় যারা কনস্ট্রাকশনে কাজ করে হাইলি স্কিল যারা, তারা মজুরি হবে 466 টাকা, স্কিল যারা হবে তারা পাবে 460 টাকা, কিছুটা দক্ষ যারা সেমি স্কিল যারা 350 টাকা, আনস্কিল যারা 304 টাকা। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা তো বলতে গেলে অনেক লিগাল হয়ে যাচ্ছে, তো বলছে লে করে দেবে, ঠিক আছে? প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা হবে। ওকে, লে করে দেবে, ঠিক আছে। স্যার সাবডিভিশন। Question: whether the state government has sent any proposal to the Ministry of Civil Aviation, Government of India, to upgrade the MDB Airport, Agartala, as an international airport, and for operationalization in the Kailashahar and Kamalpur Airport. When it comes to MDB Airport, yes, the state government sent a proposal to the Ministry of Civil Aviation for upgradation or declaring the MDB Airport as an international airport by letter number F13, 2011, dated 24th May 2012. When it comes to Kamalpur Airport, the state government proposed the Ministry of Civil Aviation on 21st October 2020 to hand over the airport land free of cost or on lease basis for a long-term basis at a token amount, so as to put them to alternate commercial and social needs. If so, when and what are the status of those proposals? The first proposal, when it comes to the Agartala Airport, the proposal has been initiated long back and it is under consideration as communicated by Government of India very shortly. After declaration of customs-free airport, it was turned on the part of the Home Department to declare as immigration checkpost. And Government of India further communicated to the state government that they are not in a position to put maximum or available manpower required for declaring it as an immigration airport. We were asked rather to deploy manpower, and state government, under the initiative of the Honorable Chief Minister, in a cabinet meeting, decided to recruit 25 retired and in-service police personnel, and it was communicated further to Government of India. Now we are waiting for response from their end. And the flight service between Agartala and Chittagong is much awaited. We also want that, but the present political uprising or unrest in Bangladesh, how far this will be conducive for us or to take a call on the part of the Union government, it is also a matter of question. But in connection of that, this is for the information of the Honorable Member and other members of this House, that state government has decided to give a VGF, Viability Gap Fund of 15 crore to civil aviation, and SpiceJet has been entrusted to start the operation. And in connection, in doing the same, we have already made an advance payment of 3.85 crore to SpiceJet. So we are looking for the response from Government of India, Home Ministry, to take a call on this thing. And when it comes to start operation, Kuwait, the decision has not been taken as of now because
since the matter is pending, so far this Kulashwar and Agartala Airport is concerned, we have not decided anything in regard to Khwai Airport. The decision can be taken in the subsequent time. Sir, my supplementary, sir, regarding the Manu Aध्यaksh Mohoday, Admitted start question number 73, raised by Honorable Member Shri Moilak Kumar. রাজ্যের প্রশ্ন, রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থ ভ্রমণের সুবিধার্থে আগরতলা থেকে গয়া পর্যন্ত বিশেষ রেল চালু করার সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর, হ্যাঁ আছে। থাকলে তা কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়? গত 9 জানুয়ারি 2024 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটি প্রস্তাব জেনারেল ম্যানেজার অপারেশন নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের কাছে মালিগাঁও থেকে গুয়াহাটিতে পাঠানো হয়। বর্তমানে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। Supplementary, sir. মাননীয় or in respect of any other matter shall be questioned. তো এটা আপনাদের এখন যদি প্রশ্ন জন্য ইয়ে না প্রিসিডেন্স না মানে এটা যদি প্রিসিডেন্স আজকের জন্য হতে পারে, এটা যদি বলেন না প্রত্যেক অধিবেশনে এই কোশ্চেন এটা এটার জন্য আমরা এটা ইট ইজ আপ টু ইউ। ওকে, এখন আপনি যদি এগ্রি করেন আমার কাছে এই সম্পর্কে জানিয়ে রাখি যে সেপ্টেম্বর মাসের যে কোনো একটা সপ্তাহে আপনার কাছে রুলস কমিটির মিটিং আছে এইসব ব্যাপারে। ঠিক আছে, সকালে সর্বসম্মতিক্রমে হাফ এন আওয়ার আধা ঘন্টা 30 মিনিট বাড়িয়ে দিলাম। প্রশ্নোত্তর করব, মাননীয় সদস্যগণ এখন প্রশ্নোত্তর করবো আজকের কার্যসূচিতে সংস্কৃত দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয়